তার আগে এই যে 21শে জুলাই নিয়েও কিছুক্ষণ আগে বলছিলাম যে দড়ি টানাটানি শুরু হয়েছে, কারণ দুপক্ষ, একদিকে কালীঘাট তৃণমূল এবং অন্যদিকে ঋতব্রত তৃণমূল, তারা অনুমতি চেয়ে একেবারে পুলিশের কাছে আবেদন জানিয়েছে। এ নিয়ে দুই শিবিরেরই কি প্রতিক্রিয়া কুণাল ঘোষ এবং সন্দীপন সাহাকে কি বললেন দেখুন। 93 21 जुलाई ये ममता बनर्जी का जो प्रोग्राम था फोटो आइडेंटिटी कार्ड के लिए, आज आपका पास हमारा पास जो फोटो आईडी है वो ड्यू टू सैक्रिफाइस ऑफ दोज 14 लाइव्स एंड ममता बनर्जी। आगे तो छिलो ना एगुलो, ममता दी बोललेन फोटो आईडी कार्ड चाই, সিপিএম গুলি করে 14 জনকে মারলো, 13 জনের বডি আইডেন্টিফাইড, একজনের বডি আইডেন্টিফাইড নয়। তো এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের শহীদদের সৈনিকদের হত্যা করেছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসাবে প্রত্যেক বছর ওই দিনটা শহীদ তর্পণ দিবস পালন করে। এবার ये जो अगर ये वो जो हुआ था, मास किलिंग जो हुआ था वो धर्मतला में हुआ था, इसीलिए धर्मतला में हम लोग शहीद तर्पण हर बरस यही हम लोग करते हैं। तो पार्टी जो डिसाइड करेगा पार्टी करेंगे और देखते हैं ये लोग क्या करते हैं, लेकिन 21 जुलाई प्रोग्राम तो होगा ही। 21শে জুলাই ধর্মতলাতে সমাবেশ করতে চান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা বিধায়ক এবং কাউন্সিলররা, ওখানেই করবেন। আমরা সেখানেই আবেদন করেছি করার জন্য। এবার দেখা যাক প্রশাসন কি উত্তর দেয়। আমরা যদি পারমিশন পাই, গায়ের জোরে করব না, যদি আমরা পারমিশন পাই নিশ্চয়ই সেখানেই করব যেখানে আমাদের 21শে জুলাই হয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন, আপনারাও করবেন, সেটা তো তার বিষয়। আমরা যেটা করতে চাইছি আমরা সেই বিষয়ে বলতে পারি, আমরা করতে চাইছি সেইটা আমরা অ্যাপিল করেছি। এবার এরপরে প্রশাসনের উপরে নির্ভর করে তারা আমাদেরকে এই পারমিশন দেবেন কি দেবেন না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বিহীন 21শে জুলাই কেমন হবে ব্যাপারটা দেখতে? বিহীন বা যোগ করে নয়, তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিশ্চিতভাবে হবে। এবং তৃণমূল কংগ্রেসের দেখবেন যারা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেস বলে চিহ্নিত তাদের অঞ্চলে, তারা সবাই সেই অনুষ্ঠানে থাকবেন। 21শে জুলাই দিনটা পালন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিগৃহীত হয়েছিলেন এবং এতজন কর্মী মারা গেছিলেন। 21শে জুলাই পালন করা হয়, 13 জন প্রাণ কলকাতা শহরে লুটিয়ে পড়েছিল, শহীদ হয়েছিলেন। শহীদ তর্পণে 21শে জুলাই পালন করা হয়, আর আমরা ইন ট্রু সেন্স শহীদ তর্পণই করব সেই দিনে। আপনারা মনে করছেন এতদিন 21শে জুলাই শহীদ তর্পণ হতো না? কি হতো আমি জানি না, আমরা কি করব আমি সেটা বলতে পারি। দেখুন, সম্ভবত এটা কেউ কল্পনা করতে পারেনি যে 4 মে ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়ে যাওয়ার 1.5 মাস পরেও যাবতীয় আলোচনা সেই তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করেই আবর্তিত হবে। কিন্তু আমি এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইবো। খুব ইন্টারেস্টিং বিষয়নাথ দা, যে এক তৃণমূল আরেক তৃণমূলের বিরুদ্ধে জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ করছে, আবার ঋতব্রত তৃণমূল নির্বাচন কমিশনের সঙ্গে 2বার বৈঠক করেছে আসল তৃণমূল এই বলে দাবি করে। কি মনে হচ্ছে, আপনার অভিজ্ঞতা কি বলছে যে কোন দিকে যেতে পারে পরিস্থিতি? দেখো, এটা তো তৃণমূল কংগ্রেসের মুসল পর্ব চলছে। সেই মুসল পর্বে তৃণমূল কংগ্রেস ভেঙে গিয়েছে। তাদের পার্লামেন্টারি সাংসদরা, মেজরিটি সাংসদরা চলে গিয়েছেন একটা নতুন দলের সাথে, এনসিপিআই এর সাথে। আবার এদিকে ঋতব্রতরা আসল তৃণমূল হিসাবে নিজেদেরকে ঘোষণা করছেন এবং সংখ্যা তাদের কাছে, অন্ততপক্ষে আইনসভায় তাদের সংখ্যা বেশি এবং বিভিন্ন বডিগুলোতে, নির্বাচিত সংস্থাগুলোতে তাদের সংখ্যা বেশি। দেখো, দুটো দিক থেকে মার্জার হয়। একটা হলো পার্টি সংগঠনের জায়গা থেকে, আরেকটা হলো সংসদীয় ব্যবস্থাতে যারা জনপ্রতিনিধি তাদের জায়গা থেকে। এখানে আসল তৃণমূল না, মানে কে আসল তৃণমূল সেটা তো ইলেকশন কমিশন বিচার করবে। কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে ইন্টার এপিসোডটাতে সবচেয়ে বেশি লাভবান হবে বিজেপি। মানে এটা নির্দ্বিধায় বলা যায় যে পার্লামেন্টে ভেঙে যাওয়াতে, তৃণমূল ভেঙে যাওয়াতে যে 20 জন আলাদা করে এনসিপিআই তৈরি হয়েছে, তারা সরাসরি বলেছে তারা এনডিএ কে সমর্থন করবে এবং একের পর এক বিল, যখন ওয়ান নেশন ওয়ান ভোট থেকে শুরু করে ডিলিমিটেশন বিল, তারপরে মহিলা সংরক্ষণ বিল, একটার পর একটা বিল পাস করানোর প্রশ্নে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস যেমন ভেঙে গিয়ে দিল্লিতে একটা সরাসরি এনডিএ কে সমর্থন করছে, ওদিকে তোমার গিয়ে এনসিপি ভাঙছে, তারপরে সমাজবাদী পার্টি ভাঙছে, শিবসেনা আবার নতুন করে ভাঙছে। ফলে সব মিলে কিন্তু
তৃণমূলের তৃণমূলের ভাঙাতে সবচেয়ে বেশি আহ্বান ন্যাশনাল লেভেলে বিজেপি হবে। স্টেট লেভেলেও তুমি যদি দেখো বিরোধী ভয়েস দুর্বল হবে, ক্রমশ দুর্বল হবে। ফলে একচ্ছত্র শাসন ক্ষমতা কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি চালাতে পারবে। ডেমোক্রেসিতে আমাদের ওটাই ভয়, একটা স্ট্রং বিরোধী খুব দরকার। যে কোনো পার্লামেন্টারি ডেমোক্রেসি চলেই হলো অবশ্যই বিরোধী দলের উপর, মানে বিরোধী না থাকলে, বিরোধী যদি সংগঠিত না থাকে তাহলে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি ঠিক মতন ফাংশনিং করতে পারে না। 21শে জুলাই নিয়ে তুমি যদি লক্ষ্য করো তাহলে দুটো শিবিরে বিভক্ত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একেবারে কলকাতাকে অচল করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন যেটা করতেন সেটা কোনো মতেই সমর্থন করা যায় না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ধর্মতলাটাকে দখল করে নিয়ে প্রায় দুদিন ধরে সেটাকে অচল করে রেখে দিতেন। এটার তীব্র বিরোধিতা আমি ছিলাম প্রথম থেকে, আজও আমি বলছি। ওটার শুভেন্দু অধিকারী সরকারকে আমি অনুরোধ করব, কাউকে না, ঋতব্রত গোষ্ঠীকেও পারমিশন দেওয়া উচিত না, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকেও দেওয়া উচিত না, বিজেপিকেও দেওয়া উচিত না, কংগ্রেসকেও দেওয়া উচিত না। পরিষ্কার একটা ধমনির উপরে, শহরের ধমনিটাকে বন্ধ করে দিয়ে তুমি যান চলাচল, তুমি শহরটাকে সচল রাখতে পারবে? এই মমতা বন্দ্যোপাধ্যায় শাসক থাকাকালীন একবার তো ধর্মতলায় না করে উনি ব্রিগেডে করেছিলেন, বাংলু ড্যান্সে করার যেবার হয়েছিল, সেইবার তো তুমি বিশ্বনাথদা বলছেন যে পারমিশন কাউকেই দেওয়া উচিত নয়, কিন্তু কাকে পারমিশন দেওয়া হবে সেটা তো পরবর্তীতে অবশ্যই জানা যাবে। কিন্তু আমি অরিন্দম বাবুর কাছে এই জায়গায় আসতে চাইবো। অরিন্দম বাবু, এ তো একেবারে জালিয়াতির বিষয়ে চলে গেল, এই প্রতীক টানাটানি। দেখুন, প্রথম কথা, এর জন্য আমরা জানি দলত্যাগী বিরোধী আইন রয়েছে, হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, স্পিকার রয়েছে। আপনারা যে থানায় যে কমপ্লেনটার ব্যাপারে বলেছেন, আমরা অনেক সময় জানি মুদি দোকানে না খাসি মাংস পাওয়া যায় না। ওই কমপ্লেনটাতে যদি লেখা থাকে এই সমস্ত ব্যাপারে, তাহলে অফিসার ইনচার্জ এখানে কোশ্চেন অফ বলে অমুক জায়গায় পাঠাবে। কিন্তু যদি থ্রেট থাকে, যদি ফৌজদারি থাকে, সেটা সাবজেক্ট ম্যাটার টু কজ এন ইনকোয়ারি। কিন্তু আপনারা আজকে যে আলোচনাটা করছেন, আপনি বলুন তো ম্যাডাম, ঠিকই তো বলেছে, বামফ্রন্ট আমলে লালা বিচারপতি যখন একটা আইন দিয়েছিল তখন বলে পশ্চিমবঙ্গ বাংলা থেকে লালা তুই অন্য দেশে পালা, তারাও বাংলা ছেড়ে পালা, অমিতাভ লালার ক্ষেত্রে বলেছিল। আচ্ছা, আরেকটা বলছি, এই যে আমাদের এক্স মুখ্যমন্ত্রী বলেছিল এখানে ধর্মঘট হবে না, কারণ জনগণের যাতে অসুবিধা না হয়, তাহলে এই যে বিশ্বনাথ বাবু বলছে যে 2-3 দিন ধরে আজকে কলাপস করে দিয়েছিল, তাহলে কি করে এই আইনগুলো হয়? ঠিকই বলেছেন উনি, আমিও সহমত পোষণ করি। এটা কোর্ট ডিসিশন নেবে, স্পিকার ডিসিশন নেবে, এবং আমরা সেটা অপেক্ষায় থাকবো যেন যা করুক অন্তপক্ষে জনগণের যাতে কোনোভাবে অসুবিধা না হয়। ঘাসকে পাবে, ফুলকে পাবে, এটা ডিসিশন করবে হচ্ছে গিয়ে আজকে ইলেকশন কমিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। একেবারে দেখুন, বিজ্ঞাপন একটা দেওয়া হতো যে নকল হইতে সাবধান, আসলকে বেছে নিন। এখন আসলটাকে, সেটা সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে হচ্ছে নির্বাচন কমিশন। দুপক্ষই তারা নিজেদের আসল বলে দাবি করছে। দ্রুত অনির্বাণ। দেখুন, এখানে আসল নকলের যে বিচারের কথা হচ্ছে, ইলেকশন কমিশন যেভাবে পক্ষপাত দুষ্টভাবে কাজ করে চলেছে বিজেপি সরকারের আমলে, তাতে তারা এই নিয়ে যুক্তি দিয়ে বিচার করে তারা সত্যি সিদ্ধান্তটা ঠিক করে নেবেন এই ভরসা আমাদের নেই। আমরা বরং অনেক বেশি ভরসা রাখছি তাদের মাধ্যমে যখন যা হবে হবে, কিন্তু আদালত ইভেনচুয়ালি যখন মামলাটি যাবে, আমরা ভরসা রাখছি আদালত বিচার করে সঠিক সিদ্ধান্ত নেবে। যেতেই পারেন আদালতে, তাদের কোনো দোষ নেই। আমরা বারবার বলছি বিজেপির এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। কে জোড়া ফুল পাবে, কে বক ফুল পাবে, কে কাগজের ফুল পাবে, এটা তাদের ব্যাপার। নকল তৃণমূল, আসল তৃণমূল, কালীঘাট তৃণমূল, পুরনো তৃণমূল, এই ব্যাপারে ভারতীয় জনতা পার্টির কোনো ইন্টারেস্ট নেই। শুধু একটাই চিন্তা, 21শে জুলাই যেন উভয় তৃণমূল মিলে ওখানে নিজেদের মধ্যে হাতাহাতি করে আর একটা গোলমাল তৈরি না করে, তাহলে কিন্তু মধ্য কলকাতাটা ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস হতে পারে। সেটা ভেবে পুলিশ প্রশাসন অনুমতি দেবেন এই বিশ্বাস রাখি। একেবারে পুলিশ প্রশাসন অনুমতি দেন, কাকে অনুমতি দেন, কাকে না দেন, নাকি দুপক্ষের অনুমতি খারিজ করে দেন, সে তো আমাদের দিকে নজর থাকবে। কিন্তু নিঃসন্দেহে দেখুন, বঙ্গ রাজনীতিতে এরকম নাটকীয় পরিস্থিতি শরণাতীতকালে সামনে আসেনি। ফলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। একটা ছোট্ট বিরতির পর আরো আপডেট নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।